সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যযোগে। রোগের লক্ষণ, চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের বিষয় হার্ট অ্যাটাকে করণীয়। আমরা হার্টকে সুস্থ রাখবো, সচল রাখবো, কিন্তু সেটা কিভাবে সম্ভব সে বিষয়ে আমাদের আজকের আয়োজন। একটা সময় ছিল যখন হার্টের রোগ এবং চিকিৎসা সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না, কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে, মানুষ সচেতন হয়েছে। সঠিক খাদ্য গ্রহণ, জীবনযাপন এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে হার্টকে সুস্থ রাখা সম্ভব। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হবেন চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন, এবং আরও আছেন একই বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ স্বাস্থ্যযোগে। আলোচনার শুরুতেই আমরা একটি বিশেষ প্রতিবেদন দেখে নেব। হার্ট, হৃদযন্ত্র, হৃৎপিণ্ড যে নামেই ডাকা হোক না কেন, জীবন মৃত্যুর ব্যবধান করতে মানবদেহের এই অঙ্গের ১ সেকেন্ডের বিরতি যথেষ্ট। মাতৃগর্ভ থেকে অবিরাম চলতে থাকা হৃৎপিণ্ডকে ভালো রাখতে সচেতন খুব কম মানুষই। তাই তো বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই অকাল মৃত্যুর সবচেয়ে বড় কারণ হৃদযন্ত্রের নানাবিধ রোগ। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি বলছে বাংলাদেশে গড়ে প্রতি লাখে ১৫০-রও বেশি মানুষ হৃদরোগে মারা যান। আমার বাবার আর ৮ বছর আগে হার্ট স্ট্রোক করছিল, তারপর আমরা এই জায়গায় না ভর্তি করাইছি, এবার সুস্থ হয়েছে, আসে বাসায় নিয়ে গেছি। ৫ দিন আগে এই শ্বাসকষ্ট উঠে গেছে, এরপর এই জায়গায় না ভর্তি করাইছি। হার্টের সমস্যা ছিল আর কি, দম ছাড়া সরা করতাম না। ব্যথা ছিল, শরীর ঘাম হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তো তাৎক্ষণিকভাবে আমি শুনেছি যে এই ধরনের সিমটম থাকলে এটাকে হার্ট রোগ বলা হয়। নিঃশ্বাসের সমস্যা, তারপর আসার পর শুনছি হার্টের সমস্যা হয়েছে। মানে বুকে কাল রাত থেকে ব্যথা উঠছে, আমি ব্যথা কমতেছি না, তাই ইমিডিয়েটলি সকালে নিয়ে আসছি। হৃদরোগ কেবল প্রবীণদের জন্যই নয়, ঝুঁকি বাড়াচ্ছে তরুণদের জন্য। প্রতি বছর তরুণ আর মধ্যবয়স্কদের মধ্যে ২% হারে বাড়ছে হৃদরোগ। আমাদের দেশে বর্তমানে হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং হার্ট অ্যাটাকের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে। আমার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বর্তমানে গতকালকে ১২০৪ জন পেশেন্ট ছিল, যেখানে বর্তমানে বিছানা ৭৫০ আমার আছে, সেখানে ১২০৪ জন রোগী, তার মানে নিয়ার অ্যাবাউট ৫০০ রোগী মাটিতে আছে। হৃদরোগে চিকিৎসা ব্যবস্থা প্রতিনিয়তই উন্নত হচ্ছে, বাংলাদেশও তাল মিলিয়ে চলছে। তবে বিপুল সংখ্যক রোগীর জন্য তা যথেষ্ট নয়। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট তো আছেই। প্রায় ১,০০০ মতো কার্ডিওলজিস্ট আছে, ২-২৫০ মতো কার্ডিয়াক সার্জন আছেন। আমাদের যে জনসংখ্যা অনুপাতে এবং আমাদের রোগীদের আনুপাতিক হারে এখনও পর্যন্ত এটা পর্যাপ্ত না। হার্ট অ্যাটাক হওয়ার পরে উনি প্রাথমিক চিকিৎসা পাওয়ার পরেও ওনার বুকে ব্যথা হচ্ছিল, আমরা যেটাকে বলি পোস্ট এমআই অ্যানজাইনা। তো উনি আমাদের কাছে আসার পরে আমরা আমাদের যথারীতি যেভাবে একটা পেশেন্টকে ইভালুয়েট করি, ঠিক সেভাবে ইভালুয়েট করে আমরা দেখতে পেলাম ওনার হার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধমনীটি রয়েছে, আমরা বলি এলএডি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ওটিতে জাস্ট ওই রক্তনালীটি তার এতই সংকুচিত হয়েছে যে ওখান দিয়ে আর রক্ত প্রবাহিত হচ্ছে না। যেটা প্রবলেম ছিল, ওনার মাথা ঘোরাতো, উনি ভার্টিগো কমপ্লেন করতেন আর কি, এবং ১-২ বার উনি প্রায় পড়ে যাচ্ছিলেন আর কি মাথা ঘুরে। তো যেটা ডায়াগনোসিস হলো ওনার আসলে কমপ্লিট হার্ট ব্লক, ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লক। খাদ্যাভ্যাসের পরিবর্তন কিংবা কায়িক শ্রমের মতো জীবনাচরণ বহুগুণে কমিয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিলাম, অতিথিদের সাথে আমরা আলোচনায় ফিরছি। প্রথম প্রশ্নটি করতে চাই ডাক্তার হাসান মামুন আপনাকে দিয়ে, যে আমরা একটা কথা কিন্তু প্রায়ই শুনি যে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হলো। তো এই হার্ট অ্যাটাক কি আসলে হঠাৎ করেই হয়, নাকি এর পূর্ব লক্ষণ আছে আমরা টের পাই না? অ্যাটাকটা হঠাৎই হয়, এটাই হঠাৎ হয়। তবে হার্ট অ্যাটাক হওয়ার আগে বেশিরভাগ রোগী কিছু ইঙ্গিত থাকে। অনেকের হঠাৎ করেই হতে পারে, কোনো ইঙ্গিত ছাড়াই হতে পারে। আর অনেক আছে যারা একটু মধ্যবয়স্ক, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যারা সিগারেট খান বা অন্য কিছু বদভ্যাস আছে, যারা অনেক স্থূল, তারা অনেক সময় কিন্তু একটু আগে থেকে বুঝতে পারেন যে তারা হাঁটতে পারেন না, আগের চেয়ে তাদের স্পৃহা কমে গেছে, হাঁটতে গেলে টায়ার্ড হয়ে যাচ্ছে, অনেকে তো বুকে ব্যথাও ফিল করে। তো এটা যদি আমরা উপলব্ধি করতে পারি যে এটা হার্টের একটা লক্ষণ হতে পারে, তাহলে কিন্তু সতর্ক হয়ে যেতে হয়। আর যারা এটা সতর্ক হন না, তাদের হঠাৎ করে দেখা যায় একটা বড় ধরনের
হার্ট অ্যাটাক, হঠাৎ করে তীব্র বুকে ব্যথা সহ হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কিন্তু একটা অংশ অবশ্যই থাকে যারা যারা কিন্তু হঠাৎ করেই হবে। তবে বেশিরভাগ, আমি বলবো যে 90% হার্ট অ্যাটাকের রোগীর কিছু ধরনের কন্ডিশন থাকে যাতে তাদের এই হার্ট অ্যাটাকটা হয়। তো এই হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিয়ারের ভেতরে আসলে পার্থক্য কি? আমরা কি করে বুঝবো যে কোনটা হার্ট অ্যাটাক এবং কোনটা হার্ট ফেইলিয়ার? আচ্ছা, হার্ট অ্যাটাক মানে হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় আমরা এটাকে বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম, যেটার সবচেয়ে তীব্র পর্যায়ে যেটা, সেটাকে বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটাই কিন্তু অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক। এখানে আসলে একটা হার্টের যে আমাদের কয়েকটা রক্তনালী থাকে, যে রক্ত চলাচলগুলো কন্টিনিউ হলে আমাদের হার্টটা সচল থাকে, আমরা তখন ব্যথা ফিল করি না। কিন্তু যখনই রক্তনালীগুলোতে ব্লক হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়, তখনই কিন্তু বুকে ব্যথা শুরু হয়। এবং একটা রক্তনালী বা দুটো রক্তনালী কখনো যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তখন কিন্তু তীব্র বুকে ব্যথা সহ যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে হার্ট অ্যাটাক। এটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের একটা জটিলতা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর মানে আমরা বুঝতেই পেরেছি হার্ট দুর্বল হয়ে যাওয়া। ফেল করা বলতে এখানে আসলে হার্ট কোনো কাজ করে না সেটা বোঝাচ্ছে না। হার্টের যে পাম্পিং যে পাওয়ারটা সংকুচিত হয়, প্রসারিত হয়, যেটাতে হার্ট পাম্প করে আমাদের সারা শরীরে রক্ত চলাচল কন্টিনিউ হয়, সচল থাকে, সেইটাতে যখন এফেক্টেড হয়ে যায় তখন আমরা বলি হার্ট ফেলিওর। হার্টটা দুর্বল হয়ে যায়, তখন একটু ডিফারেন্ট সিমটম হবে, তখন শ্বাসকষ্ট হবে, টায়ার্ড হয়ে যাবে, পালপিটেশনস হবে, এগুলো হবে। সো হার্ট অ্যাটাক হচ্ছে একটা হঠাৎকার একটা তীব্র একটা বুকে ব্যথা সহ একটা ঘটনা, যেটা রক্তনালী বন্ধ হয়েই হয়। আর হার্ট ফেলিয়ার হচ্ছে হার্টের যে মাংসপেশিগুলো দুর্বল হয়ে হার্টের যে ক্ষমতা কমে যাওয়া, তার একটা অবশ্যই প্রধান কারণ কিন্তু আবার হার্ট অ্যাটাক। ডাক্তার জহিরুদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আমরা কিন্তু একটি কথা প্রায়ই শুনি যে রক্তনালীতে ব্লক ধরা পড়েছে। রক্তনালীতে ব্লক বলতে আসলে কি বোঝানো হয় এবং এটির কারণ কি? স্বাভাবিক প্রক্রিয়ায় করোনারি আর্টারির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এর যদি বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বলি যে রক্তনালীর ব্লক। এবং সেই ব্লকটা যদি 70% বেশি হয় তখনই রোগীর সিমটম হয় বা উপসর্গ হয়। অথবা কিন্তু 70% নিচে হলে রোগী কোনো সিমটম বা কোনো উপসর্গ অনুভব করে না। আর হার্ট অ্যাটাক তখনই হবে যখন রক্তনালী 100% মানে পুরোটাই বন্ধ হয়ে যায়, তখনই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো প্রকাশিত হয়। তাহলে সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই রক্তনালীতে ব্লক হবার ঝুঁকি বেশি থাকে, অর্থাৎ হাই রিস্কে কারা আছে? হাই রিস্ক পেশেন্টগুলো হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আছে, যারা ধূমপান করে, যাদের কোলেস্টেরল লেভেল বেশি থাকে, যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি বেশি থাকে, এবং যারা কিছু স্থূল খায়, এদের ক্ষেত্রেই হার্ট অ্যাটাকটা বেশি হয়। আপনি যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেন যে একজন রোগীকে আসলে কিভাবে সে তার জীবনযাত্রার পরিবর্তন এনে হার্টের রোগের ঝুঁকিটা কমিয়ে আনতে পারে। জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই বেসিক্যালি হার্টের অ্যাটাকটা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। জীবনযাত্রার পরিবর্তন মানে হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বসে বসে কাজ করি, এদেরকে আমরা বলি যে সেডেন্টারি ওয়ার্কার। আমাদেরকে প্রতিদিন অবশ্যই 10,000 স্টেপ হাঁটতে হবে। এটা হলো আমাদের বেসিক জিনিস, যেটাকে বলা হয় যে প্রতিদিন অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটা কমপক্ষে, এটা আমাদের হাঁটতেই হবে। এবং হেলদি লাইফ স্টাইলের মধ্যে হচ্ছে যে হেলদি খাবার, যেটা হার্ট ফ্রেন্ডলি, যেমন বেশি করে শাকসবজি খাওয়া, বেশি করে ফলমূল খাওয়া, যে ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করা, ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করা, এই বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, এগুলো যত সম্ভব কম খাওয়া, ধূমপানকে নিয়ন্ত্রণ করা, অ্যালকোহল না খাওয়া, দুশ্চিন্তা মুক্ত থাকা, এগুলো হলো একদম বেসিক হার্ট হেলদি লাইফস্টাইলের পূর্বশর্ত। দর্শক, স্বাস্থ্যযোগে এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ৭১ স্বাস্থ্যযোগে। আমরা আজ কথা বলছি হার্ট অ্যাটাকে করণীয় নিয়ে। আমাদের সাথে আছেন চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন, এবং আরও আছেন একই বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস। ডাক্তার হাসান মামুন, আপনার কাছে জানতে চাই যে এই যে সাইলেন্ট হার্ট অ্যাটাক মানে কি আসলে, আর কি করে বুঝবো
এর আসলে কোনো পূর্ব লক্ষণ আছে কিনা, বা এর আসলে লক্ষণগুলো কি? সেটা হচ্ছে আমি একটু আগে যেটা বলেছিলাম যে হার্ট অ্যাটাকের কতগুলো নির্দিষ্ট সিমটম থাকে, যেমন হঠাৎ করে তীব্র বুকে ব্যথা হয়, ঘাম হয়, শ্বাসকষ্ট হয়, পালপিটেশন হয়, সাথে অনেক বমি করে, মাথা ঝিমঝিম করে, প্রচণ্ড ঘামতে থাকে এবং ওই ব্যথাটা ছড়িয়ে যায় কাঁধে বা হাতে ছড়িয়ে যায়। এরকম একটা যদি একদম একদম ক্লিন কাট যখন সিমটমগুলো হঠাৎ করে হয়, সেটা হচ্ছে নর্মাল একটা হার্ট অ্যাটাকের সিমটম। কিন্তু যখন এগুলো ছাড়া হার্ট অ্যাটাক হয়ে যায়, সেটাকে আমরা সাইলেন্ট হার্ট অ্যাটাক বলতে পারি। তো সাইলেন্ট হার্ট অ্যাটাক তাহলে কেন হবে? একই রোগীর একই প্যাথোলজি, কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক বেশি সিমটম হয়, আর কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে এটা খুব বেশি সংখ্যা না, অল্প সংখ্যক মানুষের এই সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়, বিশেষ করে যারা একটু বয়স্ক, যাদের দীর্ঘদিন ডায়াবেটিস আছে, কন্ট্রোল করে না, যাদের কিছু নিউরোলজিক্যাল কন্ডিশনসের কারণে এই ব্যথার অনুভূতিগুলো অনেক সময় বুঝতে পারে না, সেরকম বিশেষ করে এদের বেশি হয় যে হঠাৎ করে একটা অ্যাটাক হয়ে যায়, কিন্তু এটা রোগীরা এটা অন্যভাবে বুঝে, একদম বুকে ব্যথা হিসেবে ঠিক বুঝে না। হয়তো একটু ঘাম হয়, একটু পেট ফেপে থাকে, হয়তো কিছুক্ষণের জন্য একটু পড়ে যায় বা মাথা ঘুরিয়ে ওঠে, তখন এটাকে গুরুত্ব দেওয়া হয় না, মনে করে এটা হার্ট অ্যাটাক তো এরকম হওয়ার কথা না, সো এটা হয়তো নর্মাল কিছু, তখন হয়তো এটাকে নেগলেক্ট করে এই সিমটমগুলোকে এবং ডাক্তারের কাছেও যায় না, অথচ দেখা গেছে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। এবং পরে গিয়ে হয়তো কিছুদিন পরে বা অনেকের দেখা যায় 1 বছর 2 বছর পরেও অন্য চেক আপ করতে গিয়ে দেখা যায় তার যথেষ্ট এভিডেন্স আছে ইসিজি বা অন্যান্য পরীক্ষা যে তার একটা আগে অ্যাটাক হয়েছিল, অথচ রোগী বা এরা ঠিক এটা বুঝতে পারেনি। তো এগুলোকে আমরা বলি সাইলেন্ট হার্ট অ্যাটাক। তো এই সাইলেন্ট হার্ট অ্যাটাক কিন্তু সেরকমই গুরুত্বপূর্ণ, নর্মাল একটা হার্ট অ্যাটাকের মতোই। এই সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়েও কিন্তু হঠাৎ মৃত্যু হতে পারে। আমরা প্রায় বলি যে সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথ কিন্তু খুবই কমন একটা জিনিস। যত রকম হার্টের রোগী আছে, হার্টের কারণে যত মৃত্যু হয় তার 50% কিন্তু, শতকরা 50% মৃত্যু কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ, মানে কয়েক মিনিটের মধ্যেই হয়। তাহলে অনেকের বুকে ব্যথা হয়ে হয়, অনেকের হঠাৎ করে একটুখানি ঘাম হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যদি একজন রোগীর হার্ট অ্যাটাক হয়েই যায়, তাহলে আসলে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কি করার আছে? ওই পরিস্থিতি আসলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে নিকটস্থ একটা ভালো হাসপাতাল, যেখানে 24 ঘন্টা হার্টের জরুরি ব্যবস্থাগুলো, জরুরি ট্রিটমেন্টগুলো হয় এবং কমপ্লিট ট্রিটমেন্ট হয়। যদি নিকটস্থ একটা উন্নত মানের হাসপাতাল থাকে, অথবা পেশেন্টের যদি সামর্থ্য অনুযায়ী যদি সরকারি মেডিকেলও হয়, যেখানে আমরা জানি সব সরকারি মেডিকেলে এখন হার্টের ডিপার্টমেন্ট আছে, সেখানে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এর মধ্যে যে সময়টুকু পাওয়া যাবে তাতে সম্পূর্ণ রেস্টে থাকবে। এবং যদি সম্ভব হয়, আমরা একটা ওষুধের কথা প্রায় বলি, অ্যাসপিরিন। তো এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা আরেকটা ওষুধ এখন আমরা সচরাচর ইউজ করি, ক্লোপিডগ্রেল নামে পাওয়া যায়। তো এই ওষুধগুলো একটু যদি খেয়ে ফেলা যায়, বিশেষ করে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন এবং 300 মিলিগ্রাম ক্লোপিডগ্রেল, এইগুলো যদি এই হাতে যদি সময় থাকে, ডেফিনেটলি সময় থাকবে, কারণ হাসপাতাল পর্যন্ত যেতে তো সময় লাগে অ্যারেঞ্জ করতে। এর মধ্যে অবশ্যই যদি ঘরে শিক্ষিত কেউ থাকে, নিকটস্থ ফার্মেসি থেকে বা বাসায় অনেক বিভিন্ন কারণে ওষুধগুলো থাকে, এগুলো যদি এর মধ্যে খেয়ে ফেলতে পারে, তাহলে অবশ্যই এটা অনেক অনেক উপকারে আসবে পরবর্তী চিকিৎসায়। হার্ট অ্যাটাক বলেন, ব্রেন স্ট্রোক বলেন, এখানে কিন্তু এক একটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। এই জন্য এই খবরগুলো রাখতে হবে। যদি না থাকে অবশ্যই দুর্ভাগ্যজনক, সেক্ষেত্রে খবরগুলো নিয়ে যত দ্রুত পারা যায় রোগীকে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এবং হার্ট অ্যাটাক মানে কিন্তু সিসিইউ, এটা খেয়াল রাখতে হবে যে করোনারি কেয়ার ইউনিট আমরা যেটা বলি হার্টের, সেখানে কিন্তু হার্ট অ্যাটাকের একটা পূর্ণাঙ্গ চিকিৎসা হয়। আমি যদি আমার ঘরের কাছে, খুবই কাছে একটা ছোটখাটো হাসপাতাল আছে যেখানে সিসিইউ নাই, কিচ্ছু নাই, আমি ওখানেই চলে গেলাম, দেখা যাবে ওখানে ওই অ্যাসপিরিন গুলো দেওয়া ছাড়া বেশি কিছু করতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি কিছু সময় নিয়ে হলেও যদি আমি সরাসরি একটা আরো কিছু সময় যদি বেশিও লাগে, আমি যদি একদম বেস্ট হাসপাতালটাতে চলে যাই, এটা সরকারি হোক বেসরকারি হোক, যেভাবে যার সামর্থ্য, সেটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ হার্ট অ্যাটাক মানে হচ্ছে এটা একটা মরণাত্মক
ব্যাধি আমি বলবো, এটা মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে। জি, বহির্বিশ্বের সাথে যদি আমরা নিজেদেরকে তুলনা করি, যে তাহলে সেক্ষেত্রে বহির্বিশ্বের কোন বিষয়গুলোকে আমরা বিবেচনায় রেখে আমাদের এই হার্টের চিকিৎসাকে আরো আধুনিক করতে পারি বলে আপনি মনে করেন? হার্টের জন্য যে চিকিৎসা, এটা ইনশাল্লাহ আমরা অন্তত 99% আমাদের দেশে নিশ্চিত করতে পেরেছি বলে আমার বিশ্বাস। কারণ বহির্বিশ্বে হার্ট অ্যাটাকের জন্য কি করা হয়, প্রাইমারি পিসি করা হয়, স্টেন্টিং করা হয়, বাইপাস সার্জারি করা হয়, সবই এখন আমাদের দেশে হয়। আমাদের দেশে এখন হয় না হার্ট অ্যাটাকের চিকিৎসা, এরকম কোনো চিকিৎসা আমার জানা নাই। হার্টের সমস্যা যেন না হয়, অর্থাৎ হার্ট ভালো রাখতে আমরা কি কি করতে পারি? হার্ট ভালো রাখার জন্য এখন কথা হলো যে আমাদের যে লাইফস্টাইল, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। কিরকম? আমাদের দৈনিক নিয়ম করে আধা ঘন্টা করে হাঁটতে হবে, আমাদের শাকসবজি বেশি করে খেতে হবে, মাংস বিশেষ করে গরু, খাসি এই সমস্ত মাংসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ফলমূল বেশি করে খেতে হবে, প্রতিদিন কিছু বাদাম খেতে হবে, প্রতিদিন আমাদেরকে মানে কিছু যোগ ব্যায়াম হোক, মানে নামাজ বা প্রেয়ারের মাধ্যমে আমাদেরকে স্ট্রেসটা রিলিজ করতে হবে। তারপরে আমাদের যে মেডিকেশন গুলো আছে, বিশেষ করে যদি প্রেশারের রোগী হয় প্রেশারের ওষুধগুলো খেতে হবে, ডায়াবেটিস রোগী হয় ডায়াবেটিসের ওষুধগুলো খেতে হবে, হাই কোলেস্টেরল লেভেল থাকলে কোলেস্টেরল ওষুধগুলো খেতে হবে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর যদি থাকে এগুলো চিকিৎসা ভালোভাবে করতে হবে, ওষুধগুলো খেতে হবে এবং সময় টাইম টু টাইম এটা চেক আপের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে। ডাক্তার হাসান মামুন, আপনার কাছে জানতে চাই যে হার্ট অ্যাটাক হয়ে গেলে সেই রোগীটির আসলে পরবর্তী সময়ে তার জীবনযাপন পদ্ধতি কেমন হওয়া উচিত, আপনার আসলে উপদেশ কি হবে? ধন্যবাদ। হার্ট অ্যাটাক হওয়ার পরে যে জীবনযাত্রাটা, এটা আসলে যেটা না হওয়ার জন্য যে জীবনযাত্রা সেরকমই, তবে এটা অনেকটা ডিপেন্ড করে যে হার্ট অ্যাটাকের কি চিকিৎসা রোগীটা নিয়েছেন। এখন হার্ট অ্যাটাকের যদি রোগী যদি টোটাল চিকিৎসা নিয়ে থাকেন, যেমন একটু আগে আমার কলিগ যেটা বলেছেন যে এনজিওপ্লাস্টি করা বা ধরেন বাইপাস লাগলে বাইপাস করা, রক্তনালীর ব্লকগুলো খুলে দেওয়া আর কি, এটা যদি স্ট্যান্ডিং এর মাধ্যমে হয়, বাইপাসের মাধ্যমে হয় বা যেটাই করুক সেটা যদি সম্পন্ন করে থাকেন, এবং রোগীর যদি অন্যান্য হার্টের সমস্যাগুলো, যেমন রোগীর যদি হার্ট ফেলিওর থাকে সেগুলো যদি কন্ট্রোল করে থাকে, সেটাকে আমরা বলি যে হার্ট অ্যাটাকের একটা ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়া। তাহলে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটা করতে হয়, এক নম্বর হচ্ছে ওষুধগুলো। এখানে হার্ট অ্যাটাকের রোগীর কিন্তু চিকিৎসা ভালো করে চিকিৎসা হোক না হোক, বেশ কিছু ওষুধ খেতে হয়। স্ট্যান্টিং করলেও না করলেও এই যে হার্টের ব্লকগুলো যেন আর না হয়, নতুন করে যেন ব্লক না হয়, রিং স্ট্যান্টিং করা হলে যদি এগুলো যেন ভালো থাকে, বাইপাসগুলো যেন ভালো থাকে, বেশ কিছু ওষুধ খেতে হয়। সাথে তো প্রেশার, ডায়াবেটিসের এগুলো ওষুধ আছেই। তো এই ওষুধগুলো একদম কড়ায় খেতে হবে। ডায়াবেটিসটাকে একদম কমপ্লিটলি কন্ট্রোলে রাখতে হবে, প্রেশার এবং যেগুলো আমরা একটু আগে শুনেছি যে রিস্ক ফ্যাক্টরস গুলো থেকে এগুলো হয়েছিল, যেমন যদি স্মোকিং থাকে এটা বন্ধ রাখতে হবে। এবং হার্ট অ্যাটাকের যে তীব্রতা, সেই তীব্রতা অনুযায়ী কিন্তু পরবর্তী জীবনযাত্রা সাধারণত ঠিক হয়। অনেক রোগী থাকে যারা হার্ট অ্যাটাক হয়ে খুব দ্রুত চিকিৎসা নিয়ে ফেলেন বা পেয়ে যান এবং 2-3 দিনের মধ্যে কিন্তু মানে পুরোপুরি অলমোস্ট ভালো হয়ে যান। তো তাদের জীবনযাত্রা কিন্তু একরকম, তারা কিন্তু খুব তাড়াতাড়ি তার নর্মাল লাইফস্টাইলে, নর্মাল জবে বা তার যে কাজগুলো করতেন সেইভাবে সাধারণ জীবনে ফিরে যেতে পারেন। সাথে অবশ্যই যে কন্ট্রোলগুলো, ওষুধগুলো খেয়ে যেতে হবে। আর যে রোগীদের কমপ্লিকেটেড হার্ট অ্যাটাক হয়েছিল, আমরা হার্ট অ্যাটাকের কিছু জটিলতা জানি, যেমন হার্ট ফেলিওর হয়ে যায়, প্রেশার কমে যায়, শক বলি আমরা। অনেকের তো আরো খারাপ হয়, যেমন রিদম ডিস্টারবেন্স, হার্টের ছন্দের উপর একটা এফেক্ট চলে আসে। এরকমগুলোর সমাধান, পুরোপুরি সমাধান না হওয়া কিছু কন্ডিশন অনেক সময় থাকে। তাদের কিন্তু জীবনযাত্রা হবে আরেক রকম। তাদের কিন্তু তার স্বাভাবিক পূর্ব জীবনযাত্রায় ফিরে পুরো শরীর সম্পূর্ণভাবে ফিরে আসার সম্ভাবনা একটু কম, কারণ তাদের হার্ট দুর্বল হয়ে থাকে, তাদের প্রেশার কম থাকে, অনেকের হার্টের যে রিদম ডিস্টার্ব করে, তখন কিন্তু তাদের ওষুধ অনেকগুলো খেতে হয় এবং জীবনযাত্রা তখন অনেক সংকুচিত হয়ে আসে। তারা তখন বেশি পরিশ্রম করা আমরা নিষেধ করে দিই, ভারী কাজ নিষেধ করে দিই, উপরে নিচে বেশি যাওয়া আসা নিষেধ করে কমিয়ে ফেলতে বলি। এই ধরনের একটা গ্রেজুয়ালি
আস্তে আস্তে কয়েক মাসে মিলে, 6 মাসে 7 মাসে মিলে তার আগে জীবনযাত্রা অনেকে ফিরতে পারে, অনেকে কিন্তু তার বাকি জীবনটা একটু লিমিটেড হয়ে থাকে। তাহলে এইটা আসলে যে বললাম রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল তো একটা আছেই, সাথে কিন্তু তার হার্ট কতটা এফেক্টেড হয়েছে, কতটা জটিলতা হয়েছিল এবং হার্টে ড্যামেজ কতখানি হয়েছে সেটার উপরেও কিন্তু আসলে তার জীবনযাত্রাটা আমরা যারা ডাক্তাররা আছি আমরা বা সার্জনরা মিলে তার লাইফস্টাইলটা বলে দিই যে সে এতটুকু পরিশ্রম, অনেককে ইভেন প্রফেশন চেঞ্জ করতে হয়। ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন এবং ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হার্ট অ্যাটাকে করণীয় নিয়ে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ শুনলেন। আগামী স্বাস্থ্যযোগ দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকবেন।